দেখি দেখি করতে একাদশ মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, নোয়াখালী সরকারি কলেজ। আজকে আমি প্রফেসর মোহাম্মদ একরামুল হক ইসলামী ইতিহাসের দ্বিতীয় পত্রে নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমরা গত ক্লাসগুলোতে সুলতান মাহমুদের যে ভারত অভিযানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে সুলতান মাহমুদের যে ইন্তিকালের পর যে সাম্রাজ্য আর বেশি দিন টিকে ছিল না। যে গজনি সুলতান মাহমুদ তাদের মোট রাজত্বকাল আছে 997 থেকে শুরু করে 1176 সাল পর্যন্ত। 1930 পর্যন্ত সুলতান মাহমুদ যে রাজত্ব করেছে, এরপরে 1030 থেকে 1186 সাল পর্যন্ত। এই সময়ের ভিতরে যে কয়েকজনে যে অনেকগুলোই ক্ষমতা আসছে, কিন্তু তারা ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই। যে সুলতান মাহমুদ যে তার মৃত্যুর পর যে 150 বছরের অধিক তার সাম্রাজ্য টিকে নেয়, কারণ তার মতো এত বিচক্ষণ, দক্ষ, যুদ্ধে পারদর্শী, দুর্ধর্ষ যে গজনিতে কোনো সুলতান আর আসে না। তার মৃত্যুর পরে তার পুত্র মাসুদ সিংহাসন আরোহণ করে। যে মাসুদ, সেও পিতার মতো উচ্চাকাঙ্ক্ষী, বিরক্তপূর্ণ এবং যুদ্ধবিলাস লোক ছিল, কিন্তু মাসুদ যখন ভারতে ছিলেন তখন সেলজুক এবং হিন্দু ষড়যন্ত্রে তার ছোট ভাই মুহাম্মদ যাকে ক্ষমতাচ্যুত করে যে 1041 খ্রিস্টাব্দে তাকে এবং হত্যা করা হয়, ক্ষমতাচ্যুত করে এবং হত্যা করা হয়। এরপর মাসুদ যে হওয়ার পর মুহাম্মদ ক্ষমতা আসে। যে তারপরে সেও আর বেশি দিন যে টিকতে পারে নাই। যে যে মাসুদ মোহাম্মদের পরে আসে যে তার পুত্র মওদুদ, যে আসে মওদুদ। মাসুদের পুত্র তার পুত্র মওদুদকে যে পরাজিত করে যে আসে, এবং মওদুদও একে একে যে তাহলে কি মাসুদ, মোহাম্মদ, মওদুদ এরা একের পর এক যে ক্ষমতা আসছে। যে সেও বেশি দিন মওদুদও যে তার মৃত্যুর পর যে তার দুর্বল উত্তরাধিকারীগণ যে বেশি দিন টিকতে পারে না। বিশেষ করে পারস্য সাম্রাজ্যের পূর্ব যে গৌড় নামক স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র আমিরগণ, আমরা আগেই বলেছি, তোমরা জানো যে পূর্ব এশিয়া থেকে লোকজন মধ্য এশিয়ার দিকে এসে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশগুলো প্রতিষ্ঠা করেছে। কোনো কোনো সময় বৃহৎ সুলতান বা সম্রাট অধীনে তারা অধীনস্থ হয়ে যায়, তাদের উত্তরাধিকারী দুর্বল হলে, এবং তারা স্বাধীনতা ঘোষণা করে। এই ক্ষেত্রেও আমরা তাই দেখতেছি যে এই সেলজুক তুর্কিগণ যে কিছু অংশ কেড়ে নেয়, গজনি কিছু অংশ কেড়ে নেয়, এবং তাদের সাথে যে ক্ষুদ্র ক্ষুদ্র আমিরগণও একসাথে হইয়া গজনির বিরুদ্ধে, অর্থাৎ সুলতান মাহমুদের উত্তরাধিকারীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়, এবং পরবর্তীকালে গজনিগণ হতে গজনি হতে তারা লাহোরে বিতাড়িত হন। যে সুলতান মাহমুদ যে স্বপ্ন নগরী গড়ে তুলেছিল, সেই নগরী থেকে তারা যে লাহোরে চলে যায়। এবং এই লাহোরে দেখা যাচ্ছে যে সেই ওই গজনিদেরই যে তুর্কিদেরই একটি যে ব্যক্তি, তার নাম মোহাম্মদ গুরি, যে তারা তাদের থাকে, তারা গজনি থেকে বসেন। এই গড়ি এসে যে 1886 খ্রিস্টাব্দে এসে লাহোর দখল করে, এবং গজনি হচ্ছে শেখ সুলতান খসরু মালিক। এই জন্য মনে রাখবে তোমরা যে সুলতান মাহমুদ বা যে মাহমুদের সর্বশেষ সুলতান কে ছিল, সর্বপ্রথম ছিল সুলতান মাহমুদ, সর্বশেষ ছিল খসরু মালিককে ক্ষমতাচ্যুত করে। এবং এর ফলে যে সুলতান মাহমুদের যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য খণ্ড খণ্ড ভাবে বিভক্ত হয়ে যায়। এবং এই বিভক্ত হবার ফলে যে গৌরীর যে উত্তরাধিকারী যুবরাজদের উদীয়মান ক্ষমতার সামনে যে তারা নিজেদেরকে রক্ষা করতে যে পারে নাই, যে তারা খুবই দুর্বল হয়ে যায়। পরবর্তী পর্যায়ে দেখা যায় যে পর্বত বিশিষ্ট আফগানিস্তানে
দক্ষিণ পূর্বে হিরাতের একটি ছোট্ট অজ্ঞাত এলাকা গরী তার রাজ্যটির অবস্থান। এই গরী এখান থেকে তার অর্থাৎ যে দক্ষিণ পূর্ব দিকে হিরাতের একটি ছোট্ট জায়গা থেকে যে গরীর উত্থান হয়েছে, আমরা সুলতান মাহমুদের উত্থান কিভাবে হয়েছে সেটা আলোচনা হয়েছে। আর গরীর উত্থান কি হলো? গরীর উত্থান হলো যেভাবে হলো সেটা আমি বলেছি যে জাতিতে তারা তুর্কি ছিল। এরা বিভিন্ন সময় সুলতানের অধীনতা স্বীকার করে সুযোগ পেলে তারা আবার কি করে? বিদ্রোহ করে। এই ক্ষেত্রে তাই দেখতেছি যে সুলতান মাহমুদের দুর্বল উত্তরাধিকারীদের দুর্বলতার সুযোগ নিয়ে যে তারা গজনি দখল করে এবং এদের সাথে একটি সংঘর্ষ হলে এই সংঘর্ষের পরবর্তী পর্যায়ে যে গজনিকে পুড়িয়ে দেওয়া হয়, এটা আমরা পরে আলোচনা করতেছি। এই তো গরীর উত্থান সবেমাত্র শুরু। আমি তার অবস্থান বলছি। অবস্থান হলো যে কাবুলের দক্ষিণ পূর্ব দিকে, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, দক্ষিণ পূর্ব দিকে হেরাত, যে একটি ছোট্ট পার্বত্য উপত্যকা, কোনো বইতে আছে যে তিনি একটি যে উপজাতির যে নেতা ছিলেন, যে সুলতান গরী ছিলেন। এখান থেকে গরী রাজ্যের উত্থান। আমরা আরেকটু পরিচিত যে মইজুদ্দিন মোহাম্মদ গরী, যে তার নাম শেহাবুদ্দিনও বলা হয়, বা তার নাম মইজুদ্দিন মোহাম্মদ বিন সাম ওরফে সুলতান গরীও বলা হয়ে থাকে। তাকে শেহাবুদ্দিনও বলা হয়, যে মইজুদ্দিন মোহাম্মদ বিন সাম অথবা যে সুলতান গরী, তার উত্থান আমরা তার অবস্থান তো বলছি, সেখান থেকে কিভাবে সেই গজনির দিকে চলে আসে সেটা আমরা এখন আলোচনা করব। হেরাত এবং গজনি এবং হেরাতের মধ্যবর্তী স্থানে, যেটা আমরা আগেই বলেছি যে এই গরী ক্ষুদ্র তুর্কি পার্বত্য রাজ্যের অবস্থান। এবং যে সুলতান মাহমুদের যে উত্তরাধিকারী তাদের সাথে যে প্রতিদ্বন্দ্বিতার ফলে যে এই যে গরীর প্রধানগণের যে ভাগ্যের পরিবর্তন হইতে থাকে, অত খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে যে সুলতান গরীর সাম্রাজ্য। এর মাঝে যে সুলতান মাহমুদের একজন উত্তরাধিকারী বাহরাম নামে একজন, সুলতান মাহমুদের একজন যে উত্তরাধিকারী কুতুবউদ্দিন এবং সাইফুদ্দিন নামে দুইজন গুর যুবরাজকে হত্যা করেছে। তা সুলতান মাহমুদের দুর্বল উত্তরাধিকারী একজন বাহরাম সে ক্ষমতায় আসি, এই দুইজন গরী যুবরাজ বা গরী তুর্কি যুবরাজকে যে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ফলে দেখা যায় যে তাদের ভাই জালাউদ্দিন হোসেন, যে সে গজনি নগরী আক্রমণ করে, সেও একটি পার্বত্য যে এলাকার বা পার্বত্য একটি ক্ষুদ্র রাজ্যের অধিপতি ছিল এবং তাদেরকে এই যে আক্রমণ করে। এই আক্রমণের ফলে দেখা যায় যে 7 দিন 7 রাত পর্যন্ত আগুন জ্বালিয়ে এবং লুটতরাজ করে গজনি ধ্বংস করে, গজনি রাজধানী ধ্বংস করে। এইভাবে তার দুই ভাইয়ের হত্যার প্রতিশোধ যে নিয়েছিল আলাউদ্দিন, এই আলাউদ্দিনকে যে জাহান সুস অথবা বিদগ্ধকারী উপাধিতে ভূষিত করা হয়। বিদগ্ধকারী ভূষিত যে করা হয়ে থাকে, তার দুইটি একটা ক্ষমতার দ্বন্দ্ব, যে এই দ্বন্দ্বের ফলে দেখা গেল যে তারা যে তাদেরকে যে মেরে ফেলছে, এই জন্য তাকে জাহান সুস যে উপাধি দেওয়া হয়। তোমার মনে হয় তার এই প্রশ্নটা আসে যে এখান থেকে দুটি শর্ট প্রশ্ন এসে থাকে। একটা হচ্ছে যে গজনি সুলতান মাহমুদের সর্বশেষ শাসকের নাম ছিল, আর জাহান সুস কার উপাধি ছিল?
তাকে যে তাকে যে আরেকটা যে এই ধ্বংসকারী, পৃথিবী ধ্বংসকারী অথবা জাহানসুস উপাধি দেওয়া হয়। এবং বাহরাম কিছুদিন ভারতবর্ষে আত্মগোপন করে পুনরায় গজনি সিংহাসন দখল করেন, কিন্তু সেলজুক সুলতান সানজার তাকে পরাজিত করে। ওখানে দ্বন্দ্ব সংঘাত আরো অনেক কিছুই হয়েছে। যে যে এই এই ক্ষেত্রে বলা হয় যে আলাউদ্দিন যে তার দুইবার হত্যার প্রতিশোধ নিয়ে গজনিকে বিধ্বস্ত করে গজনিকে ধ্বংস করা হয়, এই জন্য তাহাকে জাহানসুস উপাধিতে ভূষিত করা হয়। পরবর্তী পর্যায়ে যে আমরা দেখি যে 1173 খ্রিস্টাব্দে যে গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুষ তুর্কিমানদের গজনিতে বিতাড়িত করেন, তার ভাই শিহাবুদ্দিন, তার আরেকজন আসছে যে যে গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুষ, গিয়াসউদ্দিন এই তো তুর্কি ছিল, যে জাতিতে তুর্কি ছিল, এবং তার ভাই শিহাবুদ্দিন যেহেতু গিয়াসউদ্দিন মোহাম্মদ গুজের ভাই, যে গিয়াসউদ্দিন না শিহাবুদ্দিন, যিনি মইজউদ্দিন মোহাম্মদ বিন সাম অথবা সুলতান গুরি, জনসাধারণের মাঝে তিনি মোহাম্মদ গুরি হিসেবে যে সেই প্রদেশে অর্থাৎ গজনি প্রদেশে যে শাসন করতে নিয়োগ হন, এবং দুই ভাইয়ের মধ্যে খুব সম্প্রীতি বজায় ছিল। সেখানেতে এই অবস্থায় মোহাম্মদ গুরি ভারত অভিযান অর্থাৎ এই তাকে বসিয়ে দেওয়া ওই দুই ভাইকে হত্যা করার পর যে তুর্কিদের যে আরেকটি যে গিয়াসউদ্দিন মোহাম্মদ যে গুজ তার ভাই শিহাবুদ্দিন, যে যিনি মইজউদ্দিন মোহাম্মদ বিন সাম অথবা সুলতান গুরি, যে তাকে যে গুরি যে তাকে গজনির সুলতান হিসেবে যে তাকে, এবং সেখান থেকে সে ভারতবর্ষের দিকে যে অভিযান করে। আমরা যে সুলতান গুরি বা গৌর বংশের অবস্থান, তাদের উৎপত্তি, তাদের ক্রমবিকাশ নিয়ে আমরা যে কথা বলেছি, যে একজন তারা যখন ভারতবর্ষ আক্রমণ করতেছিল, যে সুলতান মাহমুদ তো আক্রমণ করে চলে যেত, উনি পাঞ্জাবে কিছু অংশ ভারতবর্ষের সাথে সংযুক্ত করেছিলেন, কিন্তু বাকিটা উনি যে করেন নাই, উনি হয়তো চলে গেছে। এখন এখানে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য যে সৃষ্টি হয়েছে, যে যার পরিপ্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে আরো অভিযান করতে হয়েছে। উনি যেন পলিটিক্যাল সিচুয়েশন কি ছিল বা পলিটিক্যাল কন্ডিশন কি ছিল, এটা আমরা ভারতবর্ষে আগমনের সময়, মুসলমানদের আগমন বা সুলতান মাহমুদের আগমনের সময় যে সামাজিক বা রাজনৈতিক অবস্থা ছিল, সুলতান মাহমুদের যে গজনী সুলতানদের পতনের পরও সেই অবস্থায় আবার যে বিরাজমান ছিল, সেখানে অত্যন্ত যে সামাজিক অনাচার, হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব কন্দক চরমাকার ধারণ করে। এই সময় জাতি প্রথা ভারতীয় হিন্দু সমাজকে কেবল দ্বিধাবিভক্ত নয়, সামাজিক কাঠামোতে চরম আঘাত হানে, এবং তারা চারি ভাগে বিভক্ত ছিল। বিশেষ করে প্রথম শ্রেণীর যে হিন্দু সম্প্রদায়, যে ব্রাহ্মণ সমাজ এবং ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চার শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম দুইটি শ্রেণীর হিন্দুগণ পরবর্তী দুইটি হিন্দুগণের উপরে যে চরম নির্যাতন ছাড়ে, এবং তাদের ভিতরে একজন হতাশা, চরম ক্ষোভের সৃষ্টি হয়। নিম্নবর্ণের হিন্দু যারা বৈশ্য এবং শূদ্র, এর ফলে যে উচ্চবর্ণীয় হিন্দুদের নিপীড়নে অতিষ্ঠ হয়ে মুক্তি লাভের আশা, অনেক হিন্দু মুক্তি লাভের আশায় নিম্নবর্ণের অনেক হিন্দু এই সময় ইসলাম ধর্ম দীক্ষা গ্রহণ করে, এবং ইসলাম ধর্ম তারা গ্রহণ করে। তারা দেখেছে যে যে মুসলমান ধর্ম, যাদের জাতি প্রথা নাই, বর্ণ প্রথা নাই, কোনো গোত্র প্রথা নাই, যে সবাই সমান সামাজিকভাবে, এটা দেখে তারা মুগ্ধ হয়। এবং এই রাজনৈতিক মতানৈক্য যে ভারতীয় উপমহাদেশকে ধ্বংস করে, তাদের ভিতরে যে এই যে মতানৈক্য, বিভিন্ন গোত্র দ্বন্দ্ব ইত্যাদি তাদেরকে যে অনেকটা যে দুর্বল করে ফেলে। রাজপুতগণ তখন এই দেশের শাসন ব্যবস্থা অধিষ্ঠিত ছিল। এর আমরা পরবর্তী পর্যায়ে অনেক দেখবো, আমার মোগল আমল রাজপুতদের সাথে, মারাঠাদের সাথে, শিখদের সাথে মুসলমানদের অনেক সংঘর্ষ হয়, এবং এই তাদের এই যে বিভিন্ন গোত্রের প্রতিনিধিতা, গোলযোগ, মতানৈক্য ইত্যাদি, এবং এর ফলে দেখা যায় যে এই ঘৃণিত বর্ণপ্রথা নিচু জাতের লোকদের উচ্চ জাতের লোকদের সাথে মেলামেশা করতে দিত না। জায়গিরগুলো উচ্চবর্ণের হিন্দুদের দেওয়া হতো, আর নিম্নবর্ণের হিন্দুরা হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, দিনমজুর মানুষ, এবং তাদের উপর উচ্চবর্ণেরা খুব শাসন শোষণ। এর ফলে দেখা গেল যে ভারতের যে রাজপুত যে শাসন ব্যবস্থা ছিল, সেটা অত্যন্ত যে দুর্বল হয়ে পড়ে, সেটা অত্যন্ত
যে দুর্বল হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে এখানে যে আরেকটি শ্রেণী অর্থাৎ মুসলমানদের রাজ্য সম্প্রসারণের যে ক্ষেত্রটা যে সৃষ্টি হয়, এবং সেখানে যে ভারতের যে উত্তর ভারতের যে অবস্থা ছিল সেখানে কে কোথায় ছিল, যদি আমরা এটা দেখি যে সুলতান মাহমুদ আক্রমণের পর রাজপুত রাজাদের মধ্যে যারা শক্তিশালী ছিলেন তারা হলো বিহারে বৌদ্ধ পাল বংশ, বাংলার হিন্দু সেন বংশ, তারপর বুন্দেলখণ্ডে ছিল চান্দেলাদের অধীনে গাহর বাটগণ যে ফারামানদের হাত হইতে যে কোনো শাসন কেড়ে নেয়। দিল্লি এবং আজমিরের শাসক ছিল চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজ। আমরা দেখি এই পৃথ্বীরাজের সাথে যে গৌরী সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের দুটি যুদ্ধ হয়েছিল, যেটাকে তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ যে বলা হয়ে থাকে। এবং এই যে বিভক্তির ফলে যে তারা গৌরীর আক্রমণকে তারা প্রতিরোধ করতে পারে নাই। এই ক্ষেত্রে আবার কনৌজের রাজা জয়চাঁদ দিল্লি রাজা পৃথ্বীরাজ গর্বিত অবস্থানকে হিংসার চোখে দেখতেন, কারণ ইতিহাসে যেটা বলতেছে যে জয়চাঁদের একটা কন্যা ছিল, পরমা সুন্দরী কন্যা ছিল, যে পৃথ্বীরাজ সেটাকে অপহরণ করে নিয়ে যায়। এটার প্রতিশোধ নেওয়ার জন্য যে জয়চাঁদ মুসলমানদেরকে দিল্লি এবং আজমির আক্রমণ করার জন্য আহ্বান করেছিল, যে এই আহ্বানে তারা সাড়া দিয়েছিল এবং তারা আসি ভারতবর্ষ আক্রমণ করে। সেখানে এক্ষেত্রে তাদের এই যে মতদ্বৈততা, তাদের বিরুদ্ধে শ্রেণী বৈষম্য ইত্যাদি যে ক্ষেত্র সৃষ্টি করে মুসলিম শাসনকে এখানে সম্প্রসারিত করা। এছাড়াও যে সামাজিক অবস্থা একটু বলেই ফেলা হয়েছে, যে রাজনৈতিক অবস্থার ভিতর যে সামাজিক অবস্থা যে চলিয়ে আসছে, অনেকটা সামাজিক অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, এক শ্রেণীর সাথে আরেক শ্রেণী মিশতো না, এক শ্রেণী বাড়ির দরজা দিয়ে অন্য শ্রেণীতে যেতে পারতো না, যে উচ্চবর্ণের সাথে নিম্নবর্ণে মেলামেশা নিষিদ্ধ ছিল ইত্যাদির ফলে নিম্নবর্ণীদের উপর যে অত্যাচার, ক্ষোভ এবং সৃষ্টি হয়ে যায়, যে এমন তারা শেষ পর্যন্ত ইসলাম ধর্ম দিকে দীক্ষা বা দীক্ষিত হয়। এছাড়া গৌরীর যে আক্রমণের কিছু কারণ ঐতিহাসিকরা নির্ণয় করেছিলেন, যে সেখান থেকে যে তার একটি মূল আশা ছিল সে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, উচ্চাকাঙ্ক্ষা, এবং সেটা যে একটা অধিপতি হবে, এটা ছিল তার। এছাড়া ঐতিহাসিকরা আরো কিছু, প্রথম হচ্ছে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে অর্থাৎ সুলতান মাহমুদ থেকে শিক্ষা নিয়েছে ইতিহাসে মহানায়ক হয়ে থাকবেন, এই ধরনের উচ্চাকাঙ্ক্ষ দেখি আমরা। তো আমরা জানো যে নেপোলিয়ান পুরো ইউরোপ দখল করতে গিয়ে শেষ পর্যন্ত যে নেপোলিয়ানের পতন হয়েছে, সে ছিল বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেটা অধিপতি হবে। সেই নেপোলিয়ান শেষ পর্যন্ত সেন্ট হেলেনা দ্বীপে মারা যায়, না খাইয়ে না দিয়ে অসহায় নির্জন অবস্থায় বিদায় হয় পৃথিবীতে, বিদায় হইতে হয়েছে। যাই হোক, যে এছাড়াও যে আরো যে কারণগুলো ঐতিহাসিকরা নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে যে তার শত্রু পাঞ্জাবের শেষ গজনী সুলতান খসরু মালিককে দমন করা। আমরা এরপরেও দেখছি যে উত্তরাধিকারীর সাথে গজনী সুলতান মাহমুদের উত্তরাধিকারীর সাথে কিছু দ্বন্দ্ব হয়েছিল, এবং সেই দ্বন্দ্ব তাকে দমন করা। পারস্যে খাওয়ারিজম শাহ কর্তৃক পশ্চিম দিকে রাজ্য বিস্তারের পথ রুদ্ধ করা। শাহ কর্তৃক গুরিগণ ইতিমধ্যে কয়েকবার পরাজিত হন। তাহলে পারস্যে খাওয়ারিজম পারস্যের একটি প্রদেশ খাওয়ারিজম, সেখানে শাহ নামক একটি বংশ শাসন করতেছিল, তাদের সাথে যে কয়েকজন তারা পড়েন তাদেরকে প্রধানত করা। 3 নম্বর যে কারণ ঐতিহাসিকরা বলতে চেয়েছে, যে ভারতে রাজনৈতিক অনৈক্য এবং রাজাদের পারস্পরিক শত্রুতার সুযোগে গৌরব এবং ধন ঐশ্বর্য লাভের আশায় উচ্চপ্রাসী গৌরীকে ভারত আক্রমণে উদ্বুদ্ধ করে। যেটা আমরা সুলতান মাহমুদের যে ভারত অভিযানে, ভারত আক্রমণে যে আমরা দেখি যে অর্থনৈতিক কারণে সে কথা ধন লিপসা যে বলতেছে, যে তার যে রাজ্য আক্রমণে, দিল্লি আক্রমণে বা ভারতবর্ষ আক্রমণের কারণ হিসেবে ঐতিহাসিকরা তুলেছেন। এখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে ধন সম্পদ ছিল সেটার জন্য যে গৌরী ভারতবর্ষ যে আক্রমণ করে এলো, তার আক্রমণ। এই আক্রমণের ফলে আমরা দেখি যে যুদ্ধ বিগ্রহ
যে অনেকটা হয়েছে, যে প্রথম যেটা শুরু হয়েছে যে সেখানে আমরা দেখি যে ভারতের নিজের গজনিতে নিজের শাসন ব্যবস্থা যে সুদৃঢ় করে যে সেই ভারতের দিকে দৃষ্টি নিবন্ধন করেন। এই দৃষ্টি নিবন্ধনের প্রথম লক্ষ্য উত্তর ভারতে মুসলিম নৃপতিকে তার অধীনে সংঘবদ্ধ করে। ভালো কাজ করছে, সেখানে হলো অন্যান্য মুসলিম শাসকদের তার অধীনে নিয়ে একটি সংঘবদ্ধ বা একটা মৈত্রী জোট বা মিত্র জোট গঠন করেছে। যে প্রথম অভিযান তিনি উস এর ভাটি রাজপুতদের বিরুদ্ধে পরিচালনা করেন। তারপরে 1175 খ্রিস্টে কারমাথিয়ানদের নিকট হতে তিনি মুলতান অধিকার করেন। দুটো আসছে গুজরাটের বিরুদ্ধে তার পরবর্তী অভিযান ব্যর্থ হয়। প্রথম দ্বিতীয় অভিযান হয়, তৃতীয় অভিযান যে ব্যর্থ হয়। পরে তিনি পেশোয়ার অধিকার করেন এবং 1192 খ্রিস্টাব্দে সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তৃত সমগ্র সিন্ধু দেশ তার করা সিন্ধু পাকিস্তানের সিন্ধু দেশ দখল করে এবং গজনির শেষ সুলতান খসরু মালিক মোহাম্মদ গৌরির সাথে এক শান্তি চুক্তি সম্পাদন করে অতঃপর সেই গজনিতে ফিরে যাওয়ার পরও পরবর্তী পর্যায়ে আমরা দেখি এই গৌরি সুলতান মাহমুদের উত্তরাধিকারী শেষ শাসক যে খসরু মালিক সেই পার্বত্যে যে খোকার গোত্রদের সহযোগিতায় সেই শিয়ালকোট দুর্গ অবরোধ করে। শিয়ালকোট একমাত্র পাকিস্তানে, কিন্তু তা অধিকার করতে ব্যর্থ হয়। এই সম্পাদক মোহাম্মদ ঘুরি ক্রুদ্ধ হন এবং পুনরায় লাহোর অভিযান পরিচালনা করেন এবং দেখা যাচ্ছে 86 খ্রিস্টাব্দে প্রতারণা কৌশলে তিনি খসরু মালিককে বন্দী এবং সে সাথে সবুদ্দিনের বংশের পরিসমাপ্তি ঘটান এবং সে পরাজিত হয়েছে, সে জয়লাভ করতে পারেনি এবং সমগ্র পাঞ্জাব গৌরীদের হাতে চলে যায়। আর এই অধিকারের ফলে ভারতের দিকে তার রাজ্য সম্প্রসারণ পথ যে উন্মুক্ত করে। এটা অবশ্য রাজপুতদের সাথে বিশেষত তার প্রতিবেশী আজমি এবং দিল্লির শক্তিশালী অধিপতি পৃথ্বীরাজের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা অবধারিত করে তুলে। অর্থাৎ এগুলো দরবার ফলে যে এবং দিল্লি এই যে পৃথ্বীরাজের সাথে কিভাবে সংঘর্ষ হয় আমরা এখানে চলে আসছি গৌরী রাজ্য উত্থানের ফলে এবং সেই পথে এরপরে যে রাজা পৃথ্বীরাজের সাথে দুটি যুদ্ধ হয় দিল্লি এবং আজমিরের চৌহান রাজবংশে। যে এখানে একটা প্রশ্ন, দুই তিনটে প্রশ্ন হয়ে থাকে, তোমরা যে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়, কে পরাজিত হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়, কে জয়লাভ করেছিল এই দুই, এবং যে তরাইনের যুদ্ধের সময় সর্বশেষ যে দিল্লি এবং আজমিরের রাজা কে ছিল এবং যে তার নাম কি ছিল এবং সে কোন বংশের ছিল। যে এই প্রশ্নগুলো যে তোমাদের যে এমসিকিউতে এই প্রশ্নগুলো যে হয়ে থাকে এগুলো মনে রাখবে। যে তো প্রথম যুদ্ধ হচ্ছে 1191 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে যে ঘুরি তার সেনাবাহিনী বা তার সৈন্যবল তারা পরাজিত হয়। এই প্রতিশোধ নেওয়ার 92 খ্রিস্টাব্দে তারা আবার তরাইনের প্রান্তরে একসাথ হয় এবং এই যুদ্ধে দেখা গেল যে তারা জয়লাভ করে পৃথ্বীরাজ বন্দী হল এবং তাকে হত্যা করা হয়। এইভাবে যে ওরা দিল্লি এবং আজমির যে দখল করে এবং এই দখলের ফলে যে পরবর্তী পর্যায়ে যে আমরা এই ফলাফল কি হয়েছিল, যে দখল করে ফলাফলের দিকে আমরা যদি যাই তাহলে এই যুদ্ধে জয়লাভের ফলে মোহাম্মদ ঘুরি যে রাজপুত শক্তির উপর অপূরণীয় প্রভাব বিস্তার করে বা তাদের শক্তিতে প্রচণ্ড আঘাত হানে। এরপরে হিন্দুগণ আর কখনো মুসলিম আক্রমণের সামনে দাঁড়াতে সক্ষম হয়। বস্তুত 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধকে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয়। এটা একটা ডেডলাইন হিসেবে ঘোষণা করা হয়। এটাতে যে ওদের পরাজয়ের ফলে তারা প্রতিরোধ পর্যায়ে আরও পর্যায়ে হয়েছে, তবে এটার মতো এত যে ফরাসি যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, ফরাসি বিপ্লব এগুলো যে একটা সিদ্ধান্ত করে, এই তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত করে ভারতবর্ষ মুসলমানেরা স্থায়ী নিবাস করে। পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে যে তার বিশিষ্ট সেনাপতি কুতুবউদ্দিন আইবেক যে হাতে সে রাজ্যভার দিয়ে সেই কোথায় চলে যায়, সেই গজনিতে ঘুরি আবার গজনিতে চলে যায় তার সেনাপতি কুতুবউদ্দিন আইবেককে দিয়েছেন। এবং 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি গজনি হতে বের হন এবং কনৌজ রাজা জয়চাঁদ এর বিরুদ্ধে অভিযান করেন।
আক্রমণকারী বুদ্ধি জয়চাঁদ একে একে যুদ্ধ চালান। চান্দোয়ার এবং হেতোয়ার মধ্যস্থানে ঘুরি জয়চাঁদকে ভীষণভাবে পরাজিত করে। তারপর তিনি বেনারস এবং কোল জয় করেন, তারপর গজনিতে ফিরে যান। তারপরে তাদের এই যুদ্ধ অর্থাৎ বিজয় অভিযান অব্যাহত ছিল। এইভাবে সেই দিল্লি এবং আজমির জয় করে যে পরবর্তী পর্যায়ে যে তাদের আরবগুলো কিছু বিজয় অভিযান ছিল, সে অভিযান ছিল আমরা আগেই বলেছি কি কোথায় শাসন করতেছিল। তারা বিহার দখল করছে 1197 খ্রিস্টাব্দে যে বিহার দখল করে, সেই বিহার দখল যে বখতিয়ার, যে তোমরা ইখতিয়ার উদ্দিন মাহমুদ্দিন বখতিয়ার খলজি বিহার জয় করেন। মাত্র 2টি অশ্বারোহী একটু ক্ষুদ্র দল নিয়ে তিনি আক্রমণ করেন এবং দ্রুত গতিতে প্রধান দুর্গগুলো দখল করেন, যে বিহার। তারপরে আছে যে বাংলা বিজয়। বাংলা রাজা ছিল লক্ষণ সেন, তোমরা জানো বাংলার শেষ রাজা ছিল যে লক্ষণ সেন। আমরা বলতেছিলাম যে যে পশ্চিম যাই হোক, যে আমি চাচ্ছিলাম যে বিহারের শাসনকর্তা কে ছিল, এটা হচ্ছে পরবর্তী পর্যায়ে বাংলা যে সেন বংশ ছিল তারা যে লক্ষণ সেনকে পরাজিত করে জানো, সেই ইখতিয়ার উদ্দিনে তোমরা হাই স্কুলে তো পড়ি আসছো, তারা সেটা জয় করে। সেই যে বাংলা জয় করেছিল 1947 সাল, যে ব্রিটিশ ভারত ত্যাগের পর পুনরায় পাকিস্তান অংশের মুসলমানদের শাসন। যাই হোক, যেটা আমরা বলেছেন যে বখতিয়ার বাংলা বিহার এবং বাংলা বিজয়, তারপর তাদের যে অভিযান ছিল যে কালিঞ্জের বিজয়, এইগুলো তারা বিজয় সম্পন্ন করে 12 খ্রিস্টাব্দে যে 1203 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি জ্যেষ্ঠ ভাই গিয়াসউদ্দিন মারা যান। তার যে ভাই তাকে যে গজনির শাসনকর্তা নিয়োগ করেছিল সে মারা যায়। মোহাম্মদ ঘুরি এখন প্রকৃতপক্ষে গজনি, গৌড়, দিল্লির অধিপতি, 3টি অধিপতি, কিন্তু শীঘ্রই গঠন হবে অন্যদিকে মোডনে মানে পরবর্তী পর্যায়ে দেখেছে যে এগুলো পরিচালনা করা যে তার পক্ষে যে কঠিন হয়ে পড়বে। শেষ পর্যন্ত সে যে তার যে মৃত্যুর পর তাকে, তার যে সেনাপতি ছিল যে কুতুবউদ্দিন আইবেক, যে তাকে যে তিনি দিয়ে যে উনি জাতিতে কৃতদাস ছিলেন, তাকে একটি ফরমান দ্বারা দাসমুক্ত করে তাকে দিল্লিতে শাসনকর্তা নিয়োগ করেন এবং তাকে উপাধি দিন আইবেক উপাধি দিয়ে। আইবেক শব্দের অর্থ হলো চন্দ্র দেবতা, আপনার মনে রাখবে এই উপাধিটা আছে। এবং সে নিয়ে গিয়ে এবং 1206 খ্রিস্টাব্দে 15 মার্চ গৌরী মিত্র এই তাকে দিয়ে সেই, এবং দেখা গেল যে গজনিতে তাজউদ্দিন ইয়ালদুস, ভারতের কুতুবউদ্দিন আইবেক এবং সিন্ধুতে নাসিরউদ্দিন কুবাসা এইভাবে শাসন ভাগ করে দেওয়া হয় এবং কুতুবউদ্দিন আইবেক তার প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ করা হয়। 1206 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যে শাসন প্রতিষ্ঠা হয়েছিল সেটাকে দাসবংশ বলা হয়। এই দাসবংশ এবং ভারতের প্রথম মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেছিল স্থায়ীভাবে? কুতুবউদ্দিন আইবেক। কত সালে? 1206 খ্রিস্টাব্দে। এবং তার প্রতিষ্ঠিত বংশের নাম কি? আইবেক বংশ না, এটা হলো দাস বংশ। তারপরে আছে খলজি বংশ, তারপর তুগলক বংশ, তারপর সাইদ বংশ, তারপর লোদি বংশ। এই 5টি বংশ দীর্ঘ পরপর প্রায় 350 বছর রাজত্ব করেছিল। কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠিত বা সুলতান ঘুরি প্রতিনিধি হিসেবে ভারতের মুসলিম শাসন উনি প্রতিষ্ঠা করেন। সেজন্য তাকে ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে এবং প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলা হয়ে থাকে, এটা মনে রাখবে। আর আইবেক শব্দের অর্থ হলো চন্দ্র দেবতা। আইবেক শব্দের অর্থ হলো চন্দ্র দেবতা। এইভাবে ভারতের মুসলিম শাসন স্থায়ী লাভ করা পরবর্তী পর্যায়ে যে সালতানাতের যুগ শেষ হয়, তারপরে
যে মোগল আছে, মোগলদের শাসনামলে সেই ভারত উপমহাদেশ, বর্তমান যে 3টি স্বাধীন সার্বভৌম দেশ আছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এবং এটাকে পুরোটাই যে সম্রাট আকবরের সময় দিল্লি অধীনে নিয়েছিল। এরপরে আর বেশি দিন টিকতে পারে নাই, বাংলা আবার স্বাধীন হয়ে যায়। সেখানে বাংলার নবাবী শাসন শুরু হয়, মুর্শিদ কুলি খান, ইসলাম খান, শায়েস্তা খান, এরা এসে বাংলা শাসন করেছিল সেই 1608 খ্রিস্টাব্দে। যে বাংলা যে ঢাকাকে ঢাকা নগরী পর্তন এবং 1610 খ্রিস্টাব্দে প্রাতিষ্ঠানিক রাজধানী করা হয়, যেটা আমাদের ঢাকা পুরানো ঢাকায় যে লালবাগ কেল্লা আছে, সেই লালবাগ কেল্লাতে তাদের ছিল। সেখানে ইসলাম খান, তার শায়েস্তা খাঁর মাজার, তার স্ত্রী, তার মেয়ের মাজার, সেগুলো সেখানে আছে, দেখা যাচ্ছে। যাই হোক, তোমরা যদি সুযোগ পাও যে লালবাগের কেল্লাটা দেখবে, সেখানে অনেক কিছু দেখার আছে, জানার আছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা কুতুবউদ্দিন আইবেক নিয়ে আমরা কথা বলবো। সকলে যে ভালো থাকো, যে আল্লাহ হাফিজ। কে রে?